দেখেন, সম্বর্ধনা ওইটা তো বিএফএফ সিদ্ধান্ত নিবে, এটা আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। এইজ লেভেল টিম আন্ডার 20-কে ধন্যবাদ দিতে চাই যে ওরা ওদের হাইয়েস্ট লেভেল থেকে খেলেছে এবং সবচেয়ে বড় কথা, ওরা জেনুইন ফাইটারের মতো ফাইট করেছে। সেই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিটার কাকে নিবে কাকে নিবে না, কে তার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পিটারের উপর। এই সাফল্যের মূল্যায়ন আমার কাছে এরকম যে আমি সব সময় আপনাদেরকে একটা জিনিস বলে এসেছিলাম যে আমরা এইজ লেভেল কন্টিনিউ করব। যখন এইজ লেভেলটা আমরা কভার করতে পারবো, ভালো করতে পারবো, দেন আমরা একটা স্ট্রং ন্যাশনাল টিম পাবো। দেন আমরা প্রথমে দেন আমরা এশিয়ান লেভেলে যেতে পারবো। আপনারা কিন্তু সেটারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন। তো আমরা বলবো লাকি এই জন্য যে আমরা একই বছরে আমরা দুটাই পেয়েছি। প্রথমে আমরা সিনিয়র এবং দেন আমরা এইজ লেভেল। তো এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং, যে কারণে আমরা যে বছরে সিনিয়র টিম কোয়ালিফাই করলাম একইভাবে সে বছরই আমরা আমাদের এজ লেভেল কোয়ালিফাই করেছি। তো এটা থেকে আপনাদের বুঝতে হবে বাংলাদেশের উইমেন্স ফুটবল রাইট ট্র্যাকে আছে এবং কন্টিনিউয়াস গ্রোয়িং কার্ভ উপর দিকে যাচ্ছে, নিচে না। ঠিক আছে। হ্যাঁ, এটা আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। আসলে যখনই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আসে তখনই তো আসলে প্রবলেম তৈরি হয়। তো যেহেতু একই বছরই দুটা, আমাদের ফাইন্যান্সিয়াল অনেক বেশি সাপোর্ট দরকার হবে। তো অলরেডি আমি তাবিদাউলের সাথে কথা বলেছি এবং তাবিদাউলও আমাকে একটা মেইল করেছে। আমরা 13 তারিখে বসবো, বসে দুইটা টিমের জন্যই আমরা ট্রেনিং এবং প্র্যাকটিস ম্যাচ যা যা আছে সেগুলো অ্যারেঞ্জ করব। আমাদের একদম হাইস্ট লেভেল থেকে এফোর্ট দিতে হবে। একইভাবে জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটা জিনিস, একটা হলো প্র্যাকটিস ম্যাচ, আরেকটা হচ্ছে ট্রেনিং। তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়েই দিয়েছে, কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না। আর ট্রেনিংটা আমরা করব। ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম, আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। আর আমরা আমাদের যে সামনে ফিফা উইন্ডো আছে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে, সেটার জন্য আমি অলরেডি কথা বলেছি থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপিনের সাথে। আমি আশা করতেছি যে সেটাও হয়ে যাবে। তো আমরা উইন্ডোগুলো কভার করতে পারবো। একইভাবে আমি তো কাজ করেছি আগে সিনিয়র টিমের জন্য, এখন আমাকে এইজ লেভেলটার জন্য আন্ডার 20-র জন্য একইভাবে প্র্যাকটিস ম্যাচ রেডি করতে হবে। এবং অ্যাকোমোডেশনও তাই, আমাদের সিনিয়রদের জন্য যেরকম ভালো অ্যাকোমোডেশন করতে হচ্ছে, একইভাবে আন্ডার 20-র জন্য অ্যাকোমোডেশন ভালো করতে হচ্ছে। আমরা এখানে রাখবো না, তাদেরকে যাতে একদম কমফোর্ট জোনে নিয়ে যাওয়া যায় সেইভাবেই করা হবে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে হাইয়েস্ট লেভেল থেকে যে এফোর্টটা দেওয়ার সেটাই আমরা দিব। আপনারা জানেন যে আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেটা আমরা এক্সিকিউট করতে পারি না ডিউ টু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমাদের ওই লেভেল থেকে নাই। তো আপনাদের মাধ্যমে আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করব যে আপনারা প্লিজ আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। যেহেতু আমাদের দুইটা টিম কোয়ালিফাই করেছে এশিয়া কাপে, তো সেই লেভেলে আমাদেরকে যেতে হলে, ফাইট করতে হলে, ওই লেভেল থেকে খেলতে হলে আমাদের অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে। সেটার জন্য আমাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। এটা 13 তারিখে আমি প্রেসিডেন্ট তাবিদাউলের সাথে বসবো, বসে আমি সব কিছু ফাইনাল করে আপনাদেরকে জানাবো। আমি জাপানের কাছ থেকে একটা টাইম নিয়ে রাখছি যে এত তারিখের ভিতরে তোমাদেরকে আমরা ফাইনাল জানাবো। তখন আমরা জানতে চাবো ওদের কাছ থেকে যে জাপানে ওরা কোন শহরে আমাদেরকে দিবে, কারণ আমাদের তো টিকিট করার ব্যাপার আছে। তো সব কিছু তখন আবার যখন জাপানের আপনাদের প্ল্যানটা একটু বলেন যে কতদিন রাখতে চান? 1 মাস। এক মাস। এক এটা মাস কখন রাখতে চান? টুর্নামেন্টে যাওয়ার আগে বা এইটা এখনো ডিসাইড করতে পারিনি। এই কারণে ডিসাইড করতে পারিনি কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার রয়ে গেছে ভুটানে। এবং ভুটানে আমি আর সাইদ তো টেকনিক্যাল আমাদের এক্সিকিউটিভ। তো সাইদের সাথে বসে আমি যেটা করেছি সেটা হলো ফাইন্ড আউট করেছি কে কোথায় কী অবস্থায় আছে, কার কন্ট্যাক্ট কত দিনের। তা কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমামেরই কন্ট্যাক্ট আছে ডিসেম্বর, অক্টোবর। আর এখন আজকে এ মাসে যে 3জন গেছে তারা চলে আসবে সেপ্টেম্বরে। তো আমি যখন ট্রেনিংয়ে যাব, আমি তো হাফ স্কোয়াড নিয়ে যেতে পারবো না, আমাকে ফুল স্কোয়াড নিয়ে যেতে হবে। তো যে কারণে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই যেটা আমরা কবে পাঠাবো। আর ডিসেম্বর থেকে হলো জাপানে প্রচণ্ড রকম ঠান্ডা,
ঠিক আছে, তো এই সব কিছু মিলিয়ে এখন আমরা ডিসাইড করব, দেন আমরা জাপানকে জানিয়ে দিব যে তোমাদের এখানে আমরা এই মাস থেকে আসতে চাই। আমি পিটারকেও কালকে মেল করেছি যে তুমি জানাও তোমার প্রেফারেন্স কোন মাস, আর ওরে আমি ক্লাবের কন্ট্যাক্টগুলোও পাঠিয়ে দিয়েছি, ডেটগুলোও পাঠিয়ে দিয়েছি, যাতে করে ও সিদ্ধান্ত নিতে পারে। তো আমি প্রেসিডেন্ট তাবিদ আউয়াল আমরা দুইজন 13 তারিখে বসবো, আর পিটারের সাথে তো ওভার ফোন কথা হবে, সব মিলিয়ে দেন আমরা ডিসাইড করব কি করব। এটা তো ডিসাইড করবে টেকনিক্যাল পার্ট, এটা আমার কথা না, এটা জিজ্ঞেস করবেন পিটারকে, পিটার বলতে পারবে, কারণ পিটার কাকে নিবে কাকে নিবে না, কে তার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পিটারের উপর। এটা টেকনিক্যাল পার্ট নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলবো না। আসলে এই দায়বদ্ধতা শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের না, এটা দেশের, রাষ্ট্রের। দেখেন, আমি এফসি ফিফাতে কাজ করি, আমি গোটা পৃথিবীর সাথে কাজ করি। আমি জানি যে ফুটবল ফেডারেশন চলে গভর্নমেন্টের টাকায়, গভর্নমেন্টের প্রত্যেক দেশেরই গভর্নমেন্টে একটা হিউজ বাজেট থাকে ফুটবলের জন্য। বাংলাদেশে সেটা নেই, বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায়। তো আমরা যতটুকু স্পন্সর জোগাড় করতে পারি সেটা দিয়ে আমরা বাংলাদেশের ফুটবল চালাই। তো আমাদের নাই মাঠ, আমাদের নাই কি বলবো একাডেমি, আমাদের নাই জিম। আমরা তো এবছর তাও একটা 1 বছর খানিক হলো আমরা একটা জিম করেছি, তাও স্পন্সরের টাকাই করেছি। তো এইভাবে আমাদের নাই সুইমিং পুল, আমরা সুইমিং করতে পারি না। মেয়েদেরকে সুইমিং করতে হলে আমরা দেখা যায় যে কোনো টুর্নামেন্টের আগে একটা হোটেলে আমরা 2-4 দিনের জন্য সুইমিং করা, এইভাবে তো হয় না, এটা তো রেগুলার। তো এই ফ্যাসিলিটিসগুলো যদি রাষ্ট্রের পক্ষ থেকে না করা হয়, আমি সবসময় আপনাদের মাধ্যমে বলে এসেছি যে আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার, যেখানে মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে, ওরা একটা ভালো জায়গাতে থাকবে, যেখানে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, মাঠ থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবে। আমরা তো ঠিকমতো প্র্যাকটিসই করতে পারি না, আমাদের তো মাঠই নেই। তো সেখানে আপনারা কি করে ভালো কিছু আশা করেন? তারপরেও আমরা যেটা করে যাচ্ছি, আমরা মনে করি যে সেটা আমাদের নিজেদের চেষ্টায়, এবং মেয়েদের কনফিডেন্স লেভেলটা ওই লেভেল থেকে থাকে, আমরা তাদেরকে ওই লেভেল থেকে মোটিভেশন দিতে পারি বলে ওই কনফিডেন্সটা নিয়েই তারা মাঠে নামে, এবং সেটা নিয়েই তারা ফাইট করে। এটার কারণেই সম্ভব। আর পুষ্টিহীনতার কথা বলছেন, এটা আমি এগ্রি করব না, এই জন্য যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমিটরিতে যে খাবারটা দেওয়া হয় সেটা নিউট্রিশনিস্ট দিয়ে ডায়েট চার্ট করা, সেই চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয়। এবং আমি আপনাদের মাধ্যমে আমি যারা সোশ্যাল মিডিয়াতে লিখেন তাদেরকে বলতে চাই যে অনেকেই বলেন যে আমরা এখানে কি পাঙ্গাস মাছ খাওয়াই, আমাদের এখানে পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয় না। আমাদের এখানে থাকে রুই মাছ, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমই থাকে রুই মাছ, বড় মাছ। তারপরে যদি ওরা পাবদা খেতে চায়, ইলিশ খেতে চায়, সেটাও দেওয়া হয়। আর থাকে মেনলি থাকে একদম রেগুলার প্র্যাকটিস রুই মাছ, থাকে মুরগি, থাকে গরু, যেহেতু হিন্দু মেয়েও আছে, থাকে খাসি, আর থাকে ডিম। এগুলো তো এভরিডে, সকাল দুপুর বিকাল প্রত্যেক দিনই এই জিনিসগুলো যায়। কেন মিথ্যা নিউজ করা হয়? মেয়েরা যদি ঠিকমতো খেতেই না পায় তাহলে তো ওরা ওদের স্ট্রেংথেই থাকবে না, ওরা তো 90 মিনিটস খেলতেই পারবে না। সেটা তো আপনারা বুঝেন, 90 মিনিটস তো ওরা একই রিদমে খেলে, না খেয়ে খেলে বা পাঙ্গাস মাছ খেয়ে খেলে। নো, তাদের নিউট্রিশন আমরা এনশিওর করি, আমাদের কাছে যতদিন থেকে আসে সেটা আমরা এনশিওর করে যাচ্ছি। এখন ওরা যখন ওদের ফ্যামিলিতে ছিল, ছোটোবেলায় ছিল, তখন তাদের প্রবলেম ছিল, সেটা তো আমরা ওভারকাম করতে পারবো না। এনিওয়ে, আমরা আমাদের লেভেল থেকে, হাইয়েস্ট লেভেল থেকে চেষ্টা করে যাচ্ছি, বাকিটার জন্য গভর্নমেন্টের সাপোর্ট চাচ্ছি, আশা করি গভর্নমেন্টও পাশে থাকবে, সাপোর্ট করবে। এটা আর পরিষ্কার করার কিছু নাই, জটিল না, খারাপ ধারণা করার কিছু নাই, যারা করতেছেন তারা না বুঝে করতেছেন। সেটা হচ্ছে এক একটা দেশের খাবার এক এক রকম। তো ওখানে হোটেলে যে খাবারটা আছে সেটা লাওসের খাবার, ঠিক আছে। এখন লাওসের খাবার তো বাঙালি মেয়েরা খেতে পারবে না, ওগুলো বেশিরভাগই সিদ্ধ খাবার থাকে, স্পাইসি খাবার থাকে না। তো আমাদের মেয়েরা তো বাঙালি খাবারে অভ্যস্ত, তো যে কারণে ওরা ওই খাবারটা খেতে পারে না, ওইটার খাবারটা খেতে না পারার কারণে ওরা উইক হয়ে যাচ্ছিল। যে কারণে আমাদের ওখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, আমি নওমিকে বলেছিলাম যে বাঙালি রেস্টুরেন্টে স্পেশাল অর্ডার দিয়ে ভালো করে চিকেন করে নিয়ে এসে ওদেরকে খাওয়াও, যাতে করে ওরা খেতে পারে। এটা নিয়ে তো কনফিউশন হওয়ার কিছু নেই, কারণ পিটারের তো ভালো লাগবে, কারণ পিটা তো সিদ্ধটাই পছন্দ করে, ওর তো কাছে ওইটা ভালো লাগবেই, কিন্তু মেয়েদের কাছে ওইটা পছন্দ না। না না, এটা মনোযোগ অবশ্যই আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল, উনি যথেষ্ট এই ব্যাপারে কনসার্ন এবং কেয়ারফুল,
না, ওইটার জন্য উনি সবসময় খোঁজ খবর রাখেন এবং দেখেন। ওখানে আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে, কারণ উনি এটা ভালোভাবেই দেখভাল করে যাচ্ছেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যে টিমগুলো এই 8টা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে এবং যে টিমগুলো রানার্স আপ হয়ে কোয়ালিফাই করছে, তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাই যে ইস্ট এশিয়া সবচেয়ে বেশি টিম আসছে। আর সেকেন্ড লেভেলে যদি দেখতে চাই, আমরা দেখতে পাই সাউথ এশিয়া। তো সেক্ষেত্রে কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ কিন্তু একটা ধন্যবাদ পেতেই পারে, কারণ সাফ যে এই লেভেল টুর্নামেন্টগুলো করে যাচ্ছে কন্টিনিউয়াস, তো এটার জন্য সাফকেও ধন্যবাদ দিতে চাই। কারণ সাফ এইজ লেভেল টুর্নামেন্টগুলো করার ফলে আমরা অনেক বেশি টুর্নামেন্ট খেলতে পারি। আমরা কিন্তু সাফের টুর্নামেন্ট দিয়েই প্রিপারেশন নিয়ে এফসিতে যাচ্ছি খেলার জন্য। এটা অনেক বড় সাপোর্ট। ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে সাফকেও। সাফের এই ভালো ইনিশিয়েটিভের জন্য সাফ অনেক বেশি ভালো করে যাচ্ছে আমাদের রিজিয়নে। তার প্রমাণ হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে, বাংলাদেশ রানার্স আপে কোয়ালিফাই করেছে। দুইটা টিম সাফ থেকে গেছে, এটা সাফেরই অবদান। না, এখনো চূড়ান্ত হয়নি, কারণ হচ্ছে আমরা তো সারা রিসোর্টের কথা ভেবেছিলাম, বাট সারা রিসোর্টে মাঠ যেটা আছে সেটা আপ টু দ্য মার্ক না, কারণ মাঠ আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস। যে কারণে পিটার সারা রিসোর্টে কোনো এক সময় ছিল, পিটার ওইটা এগ্রি করে নাই, তো সারা রিসোর্টে আমরা যেতে পারছি না। তো এরপরেও আমরা দেখে যাচ্ছি। আহ, আমরা তো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে তো আমরা এক্সক্লুসিভ ক্যাম্প শুরু করব। তার আগে আমাদের তো আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। এই মাসটা পুরোটাই আছে, এর ভিতরে সব কিছু রেডি হয়ে যাবে। আশা করি 13 তারিখেই আমি সব কিছু ফাইনালাইজ করে ফেলতে পারবো। দেন আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন বলবো। দেখেন, সম্বর্ধনা ওইটা তো বিএফএফ সিদ্ধান্ত নিবে, এটা আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ওদের জন্য একটা ছোট্ট গিফট থাকবে, সেটা ওরা তো আজকে রাত্রে ফিরবে। কালকে যখন আমি কালকে যখন দুপুরে এখানে আসব, তখন আনঅফিসিয়াল, আপনাদেরকে ডাকবো না, ঠিক আছে, আনঅফিসিয়ালি আমি ওইটা ওদেরকে হ্যান্ড ওভার করবো সে কালকে দুপুরে উপরে 4 তলায় গিয়ে। তো আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট থাকবে, এবং সম্বর্ধনা যেটা সেটা বিএফএফ এর ব্যাপার, সেটা বিএফএফ সিদ্ধান্ত নিবে। ওইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। আপনাদের মাধ্যমে আমি প্রথমে এইজ লেভেল টিম আন্ডার 20-কে ধন্যবাদ দিতে চাই, যে ওরা ওদের হাইয়েস্ট লেভেল থেকে খেলেছে এবং সবচেয়ে বড় কথা, ওরা জেনুইন ফাইটারের মতো ফাইট করেছে। সেই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। কালকে রাত 10টায় আমি ওদের সাথে কথা বলেছি ভিডিও কলে। তখনও পর্যন্ত ওরা জানে না যে ওরা কোয়ালিফাই করেছে, ঠিক আছে, কারণ ওদের কাছে ফোন থাকে না, ওরা যেতেও পারে না, দেখতেও পারে না। আমি লেবানন আর চায়নার ম্যাচটার জন্য অপেক্ষা করতেছিলাম, যে ওইটা শেষ হইলে আমি বুঝতে পারবো, কারণ যদি লেবানন হেরে যায় দেন আমরা কোয়ালিফাই করব। তো ওইটা যখনই দেখলাম যে হেরে গেছে বিশাল ব্যবধানে, দেন সাথে সাথে আমি লাওসে ফোন করে মেয়েদেরকে সব একসাথে করে ওদেরকে ভিডিও কলে ওদেরকে কনগ্রাচুলেট করলাম, বললাম, যাদেরকে জানাইলাম। আর ওদেরকে এটাও বললাম যে তোমরা তো আজকের কথা বললাম যে আজকে রাত্রে ফিরতেছ, কালকে 12 তারিখে বাফুফে ভবনে আমি নিজে আসবো, এবং আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম তোমাদেরকে, যেটা দিব আমি সেটা তোমরা পেয়ে যাবা। তো এই ছিল কথা, এবং সবাই অনেক বেশি উৎসাহী ছিল, আনন্দ, কারণ ওরা তো বাচ্চা, তাই না? তো আমি আবারও ওদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ ওরা ওদের হাইয়েস্ট এফোর্ট দিয়েছে এবং ওরা যেটা বলে গেছে সেটাই ওরা করেছে। আর সেকেন্ড হচ্ছে, আর একটা জিনিস বলতে চাই আপনাদের মাধ্যমে, যেটা আমি সবসময় বলে এসেছি, যে আমরা এই লেভেলে ভালো করছি, ওই লেভেলে যেতে আমাদের এখনও আরেকটু সময় লাগবে, কারণ আমাদের এখনও অনেক কিছু করা বাকি আছে। সেটা আপনারা প্রমাণ পেয়েছেন সাউথ কোরিয়ার ম্যাচে। তো আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে, আমি মনে করি, আমি পিটারকেও মেসেজ পাঠিয়েছি যে মন খারাপ করার কিছু না, এটা আমাদের লার্নিং ম্যাচ ছিল। আমি জানি সাউথ এশিয়া অনেক বেশি স্ট্রং, ঠিক আছে, তারপরে মেয়েদেরকে ইন্সপায়ার্ড করার জন্য আমি বলেছি তোমরাই চ্যাম্পিয়ন হবা, তোমরা সেভাবেই মাঠে নামবা। ওই ম্যাচ থেকে আমাদের মেয়েরা শিখতে পেরেছে যে তাদেরকে আরও কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে, আরও কোন জায়গা থেকে খেলতে হবে বড় ফুটবলার, ভালো ফুটবলার হতে হলে। হ্যাঁ, এটাই আমি তো সবসময় বলে আসছি, এটা শুধু এজ লেভেল না, এটা সিনিয়রও সেম জিনিস, শুধু কোরিয়া না, কোরিয়া, চায়না, জাপান, সবার সাথেই একই জিনিস হবে। এই জন্যই আমি বারবার বলেছি যে আমাদের ওই লেভেলে যেতে সময় লাগবে, আমাদেরকে আরও অনেক কিছু শেখার আছে, আমাদের ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে, ওই লেভেল থেকে ম্যাচ খেলতে হবে। তবে এই ধরনের টুর্নামেন্টগুলো খেললে যেটা হয়, যে আমরা বড় টিমের সাথে খেলতে পারি, দেন আমরা জানতে পারি। আদারওয়াইজ তো বড় টিমগুলো তো আমাদের সাথে খেলবে না। কেন খেলবে? আমরা তো ছোট টিমের সাথে কি আমরা খেলি না? ওদের কাছে তো আমরা ছোট টিম,
তো এই একমাত্র প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমে এটা খেলার সুযোগ হয়, দেন আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, এটাই পজিটিভ দিক। আমি কিন্তু অলরেডি বলেছি যে আমরা যে ডিসেম্বর পর্যন্ত মেয়েদের কন্ট্যাক্ট আছে, আমরা যদি জানুয়ারিতে যাই, ডিসেম্বর থেকেই জাপানে অনেক বেশি ঠান্ডা। তো এই সব কিছু নিয়েই আমরা 13 তারিখে বসবো এবং সিদ্ধান্ত নিব যে আসলে আমরা কি করব। ওকে, এটা নিয়ে আরেকদিন বলবো। না 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 না, এটা কালকে না না, চকলেট পার হয়ে গেছে, ওরা এখন বড় হয়ে গেছে, চকলেট দেওয়া যায় না, ঠিক আছে। না, মেয়েদের তো অনূর্ধ্ব 20 বিশ্বকাপে খেলার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে, হ্যাঁ। এটা নিয়ে কি ভাবছেন? অফকোর্স, আমি তো বললামই, একইভাবে আমার সিনিয়র টিম নিয়ে যা ভাবছি, আন্ডার 20 নিয়েও তাই ভাবছি। ও দুইটা টিমেই একদম সাইমালটেনিয়াসলি একই জিনিস হবে, ওদের জন্য যেরকম ট্রেনিং হবে, যেরকম প্র্যাকটিস ম্যাচ হবে, এদের জন্য সেরকম ট্রেনিং, সেরকম প্র্যাকটিস ম্যাচ হবে। এই জন্যই তো বললাম যে কর্পোরেট হাউসগুলো যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমাদের জন্য সেটা অনেক বেশি পজিটিভ হবে।